হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন রয়েছি ভুবনেশ্বরে, আর ভুবনেশ্বরের সাইট সিইং করার জন্য বেরিয়ে পড়েছি সকাল সকাল। বাজছে মোটামুটি সকাল 7টা। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম ভুবনেশ্বর পৌঁছে সেই দিনই লাঞ্চ করে আমরা উদয়গিরি আর খণ্ডগিরিটা দেখে নিয়েছিলাম। আরও অজস্র জিনিস রয়েছে ভুবনেশ্বরে দেখার মতো, তাই খুব সকাল সকাল 7টা নাগাদই আমরা সাইট সিইংয়ে বেরিয়ে পড়েছিলাম। আমরা ধৌলাগিরির দিক থেকে সাইট সিইং করতে শুরু করেছিলাম, আর একদম সকালে পৌঁছে যাওয়ায় ধবলগিরি বা ধৌলাগিরিটা একদম ফাঁকা ফাঁকা পেয়েছিলাম। ধৌলি বা ধৌলিগিরি ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বর থেকে 8 কিলোমিটার দক্ষিণে দয়া নদীর তীরে অবস্থিত একটি পাহাড়। এখানে এখন প্রতিদিন লাইট অ্যান্ড সাউন্ড শো হচ্ছে, যদিও আমাদের সেটা দেখার কোনো প্ল্যান ছিল না, কারণ আমরা সকালবেলায় গিয়েছিলাম আর সন্ধ্যাবেলায় আবার সেখানে যাওয়া আমাদের পক্ষে পসিবল ছিল না। কিন্তু আপনারা চাইলে এটা লাস্টেও দেখতে পারেন এবং তার সঙ্গে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে পারবেন। তাহলে ধৌলি জাপান বুদ্ধ সংঘ এবং কলিঙ্গ নিপ্পন বুদ্ধ সংঘ দ্বারা নির্মিত একটি শান্তি প্যাগোডা স্মৃতিস্তম্ভ। এর জন্য এর নাম ধৌলি শান্তিস্তূপ। অনেকেই আবার মনে করেন এই ধৌলি পাহাড়েই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। খুব তাড়াতাড়ি আমরা এই জায়গাটা দেখে নিয়েছিলাম, কারণ একদম শুরুতেই খুব বেশি সময় নষ্ট করা যাবে না। সারাদিন অনেকগুলো জায়গা একের পর এক আমাদের লাইনে রয়েছে যেগুলো দেখতে হবে, তাই খুব শিগগিরই আমরা এই জায়গাটা দেখে নিলাম। এখানে ঢুকতে কোনো রকম প্রবেশ মূল্য কিন্তু লাগে না। হ্যাঁ, তবে যদি লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে চান তার জন্য অবশ্যই প্রবেশ মূল্য লাগবে। এই স্থানটি ভুবনেশ্বরের উপকণ্ঠে পুরীর রাস্তায় অবস্থিত। স্তূপটি একটি বৌদ্ধ মন্দির এবং স্তূপের উপর থেকে দয়া নদী প্রবাহিত হতে দেখা যেত। মহান সম্রাট অশোক এবং কলিঙ্গ সেনাবাহিনীর মধ্যে বিখ্যাত কলিঙ্গ যুদ্ধ এই দয়া নদীর তীরেই সংঘটিত হয়েছিল। সাধারণত এটি একটি জনাকীর্ণ স্থান, যেখানে 4 চাকার গাড়ি রাখার জন্য জায়গা কম থাকে। স্তূপ এবং এর আশেপাশে এলাকা কর্তৃপক্ষের দ্বারা ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না। স্তূপটি একটি ছোট পাহাড়ের উপর অবস্থিত, তাই উঠতে খুব কম সিঁড়ি লাগে, তবে বয়স্কদের জন্য একটু অসুবিধার হলেও হতে পারে। এরপর আমরা চলে গেলাম মুক্তেশ্বর সিদ্ধেশ্বর মন্দির দেখতে। এই মন্দিরটি শিবকে উৎসর্গীকৃত একটি 10ম শতাব্দীর হিন্দু মন্দির। মন্দিরটি 950 থেকে 975 খ্রিস্টাব্দের এবং ওড়িশার যে হিন্দু মন্দিরের উন্নয়নের গবেষণায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ। মুক্তেশ্বর মন্দিরের শৈলীগত বিকাশ পূর্ববর্তী সমস্ত উন্নয়নের সমাপ্তি চিহ্নিত করে এবং 1 শতাব্দী ধরে চলমান পরীক্ষা নিরীক্ষার একটি যুগের সূচনা করে, যেমনটি ভুবনেশ্বরে অবস্থিত রাজারানী মন্দির এবং লিঙ্গরাজ মন্দিরের মতো মন্দিরগুলিতে দেখা যায়। এটি এই শহরের একটি অন্যতম পর্যটন আকর্ষণ। বেশিরভাগ মূর্তিগুলোই ভেঙে গেছে, বহু প্রাচীন মন্দির। মুক্তেশ্বর মন্দিরটি সোমবংশী যুগের প্রাচীনতম রচনা বলে মনে করা হয়। বেশিরভাগ পণ্ডিত বিশ্বাস করেন যে মন্দিরটি পরশুরামেশ্বর মন্দিরের উত্তরসূরি এবং ব্রহ্মেশ্বর মন্দিরের আগে নির্মিত হয়েছিল। পার্সি ব্রাউন মন্দির নির্মাণের তারিখ 950 খ্রিস্টাব্দ বলে মনে করেন। একটি তোরণের উপস্থিতি, যা এই অঞ্চলের অন্য কোনো মন্দিরের অংশ নয়, এই মন্দিরটিকে অনন্য করে তোলে এবং কিছু উপস্থাপনা ইঙ্গিত দেয় যে নির্মাতারা একটি নতুন সংস্কৃতির সূচনা করেছিলেন। মারিচিকুণ্ড
একটা কুণ্ড, ছোট্ট জলও রয়েছে। ওদিকটায় পরে যাব, আগে এদিকটায় এলাম। এদিকে আরো দুটো ছোট ছোট মন্দির রয়েছে, আর একটা ছোট কুণ্ডই বলবো। আরো একটা কুণ্ড রয়েছে, তবে এটা কিন্তু বেশ বড়। একদম মেইন মন্দিরের ঠিক পেছনেই রয়েছে এই কুণ্ডটা। কুণ্ডের সামনে দুটো ছোট ছোট মন্দির রয়েছে। সূর্যটা উল্টো দিকে রয়েছে বলে একদম অন্ধকার আসছে। এর ভেতরে শিবলিঙ্গও রয়েছে। এইটা কুণ্ডর সামনের আরেকটা মন্দির। এটা একটু উঁচু আগেরটার থেকে। এরও ভেতরে শিবলিঙ্গ রয়েছে। মেইন মন্দিরের উল্টো দিকে আরও অনেকগুলো ছোট ছোট মন্দির রয়েছে, সবই কিন্তু শিব মন্দির। ছোট ছোট শিবলিঙ্গ রয়েছে সব জায়গাতেই। ও, এটা গণেশও আছে এখানে। এইটা বেশ অন্য ধরনের। হয়তো বিষ্ণু, কারণ মাথায় বিশাল বড় সাপের মতো দেখা যাচ্ছে। এটা আরেকটা। বেশিরভাগ মূর্তিগুলোই অনেকটাই ভেঙে ভেঙে গেছে, তাই ঠিক বোঝাও যাচ্ছে না, আর ভেতরে ভীষণ অন্ধকার। এখানে বোধহয় কোনো মূর্তি ছিল, কিন্তু বর্তমানে পুরোটাই ফাঁকা। এদিকটায় আরো কিছু ছোট ছোট মন্দির রয়েছে। কুণ্ডের ওই দিকে ছিল দুটো মন্দির, আর বাকি এই মন্দিরগুলো রয়েছে এই দিকে। এবার একটু উপরের দিকে যাই। এদিকে আরো একটা বড় মন্দির রয়েছে, আর এদিকে কিছু ছোট ছোট মন্দির। মুক্তেশ্বর মন্দিরের পাশেই রয়েছে কেদার গৌরী মন্দির। এরপর চলে গেলাম রাজা রানী মন্দির দর্শন করতে। এখানে প্রবেশের জন্য অবশ্যই প্রবেশ মূল্য লাগবে, তবে এই মন্দিরের ভেতরে কিন্তু কোনো বিগ্রহ নেই। রাজারানী মন্দির হলো একাদশ শতাব্দীর একটি হিন্দু মন্দির, যা ভারতের উড়িষ্যার রাজধানী শহর ভুবনেশ্বরে অবস্থিত। শিবের প্রতি নিবেদিত বলে এই মন্দিরটিকে বিশ্বাস করা হয়। মন্দিরটিকে রাজা রানী বলা হয় কারণ এটি হলুদ এবং লাল বেলে পাথর দিয়ে তৈরি, এবং দুটি রঙের স্থানকে স্থানীয়ভাবে রাজা রানী বলা হয়। মন্দিরটি মূলত ইন্দ্রেশ্বর নামে পরিচিত ছিল বলে মনে করা হয়। মন্দিরে নারী, পুরুষ এবং দম্পতির কামোত্তেজক খোদাইয়ের কারণে স্থানীয়ভাবে এটি প্রেমের মন্দির নামে পরিচিত। রাজারানী মন্দিরটি
পঞ্চরথ রীতিতে একটি উঁচু প্ল্যাটফর্মের ওপর নির্মিত, যার দুটি কাঠামো রয়েছে, একটি বিমান নামে পরিচিত এবং একটি কেন্দ্রীয় মন্দির, যার ছাদের উপরে 18 মিটার উচ্চতায় একটি বড় বক্ররেখার চূড়া রয়েছে এবং পিরামিড আকৃতির ছাদ সহ জগমোহন নামে একটি দর্শন কক্ষ রয়েছে। মন্দিরটি নিস্তেজ লাল এবং হলুদ বেলে পাথর দিয়ে নির্মিত হয়েছিল, যা স্থানীয়ভাবে রাজা রানী নামে পরিচিত। গর্ভগৃহের ভেতরে কোনো মূর্তি নেই এবং তাই এটি হিন্দু ধর্মের কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের সাথে সম্পর্কিত নয়, বরং কুলুঙ্গির উপর ভিত্তি করে শৈব হিসাবে এটিকে শ্রেণীবদ্ধ করা হয়েছে। আগেকার দিনের মানুষের কাজগুলো কত সূক্ষ্ম ছিল। আমাদের বাঁকুড়ার দিকে টেরাকোটার কাজগুলো তো প্রায় ধ্বংসই হয়ে গেছে। ভীষণ সূক্ষ্ম কারুকার্য এখনো টিকে রয়েছে, এত বছর, এত শতাব্দী পরেও। রাজারানী মন্দির দেখার পর আমরা গেলাম লিঙ্গরাজ মন্দির দর্শন করতে। এখানে তো একেবারে ভেতরে মোবাইল বা ক্যামেরা বা অন্য কিছু নিয়ে ঢোকাই একেবারে নিষিদ্ধ, সেহেতু ভেতরের কোনো ছবি বা ভিডিও তোলা যায়নি। এই মন্দিরের উল্টো দিকে একটা কুণ্ড রয়েছে বা একটা সরোবর বলা যেতে পারে, সেই সরোবরের ছবিটা তুলতে পেরেছিলাম। সহস্রলিঙ্গ সরোবর। আচ্ছা, প্রত্যেকটা ছোট ছোট মন্দিরের মধ্যে একটা করে শিবলিঙ্গ রয়েছে, তাই এর নাম হচ্ছে সহস্রলিঙ্গ সরোবর। এটা অ্যাকচুয়ালি এক্সিট গেট। এক্সিট গেট দিয়েই একটু উঁচু মতো একটা জায়গা করা রয়েছে, যেখান থেকে এই মন্দিরের ছবি তোলা যায়। লিঙ্গরাজ মন্দিরের কাছেই রয়েছে বিন্দুসাগর। এরপর আমরা গেলাম রাম মন্দির দর্শন করতে। নামটা রাম মন্দির হলেও এখানে আরো অসংখ্য ছোট ছোট মন্দির রয়েছে, যেখানে নানান দেবদেবী পূজিত হন।
এই মন্দিরটা কিন্তু উড়িষ্যার অন্যান্য মন্দিরগুলোর মতো তো প্রাচীন মন্দির নয়। এটা তৈরি হয়েছে এমন কিছু বেশি সময় হয়নি, কয়েক বছর আগেই এই মন্দিরটি তৈরি হয়েছে। এখন যাচ্ছি কলিঙ্গ স্টেডিয়ামের পাশ দিয়ে। আচ্ছা, ব্যাডমিন্টন। এরপর আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল ভুবনেশ্বর ইস্কন মন্দির। আমাদের মায়াপুরের ইস্কন মন্দিরের তুলনায় এই মন্দির প্রায় কিছুই নয়, তবু ওই আর কি ওখানের ইস্কনটাও একটু দেখে নিলাম যে কেমন। আর আমরা পৌঁছেছিলাম প্রায় 12টা নাগাদ। সেই সময়টায় রাজপ্রসাদ বা রাজভোগ আরতি হচ্ছিল, তো সেটা একটা বড় পাওয়া ছিল আমাদের জন্য। যখন পৌঁছেছিলাম তখন দরজা বন্ধ ছিল, পরবর্তীকালে ঠিক 12টার সময় আরতি শুরু হয়েছিল। এখানে চাইলে আপনারা ভোগ প্রসাদও খেতে পারেন, তার জন্য কুপন কাটতে হবে, বা এমনি খাবার জিনিসপত্র উপলব্ধ ছিল, সবটাই একেবারে ভেজ। তবে আমরা এখানে কিছু খাইনি। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল নন্দনকানন, আর নন্দনকাননে বেশ অনেকটা সময় লাগবে, সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি করে সেখানে পৌঁছে যেতে চাইছিলাম, কারণ সেই সময় নন্দনকাননে প্রচণ্ড ভিড় হচ্ছিল। তবে আপনারা চাইলে এখানে দুপুরের খাওয়াটা বা লাঞ্চটা সেরে নিতেই পারেন। আমার এই ভিডিওতে এই পর্যন্তই থাকছে। দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে।